কিরে রাঙ্গা, খবর কি? গাড়ি কি বাংলাদেশের বর্ডার ক্রস কইরা বাংলাদেশে ঢুকছে? কোনো খোঁজ খবর কি রাখছস তুই? ভাই, গাড়ি লালমনিরহাট বর্ডার দিয়া বাংলাদেশে সফলভাবে ঢুকছে। লালমনিরহাটের বর্ডার গার্ড গাড়ি আটকায় নাই, ওনারা গাড়ি সফলভাবে বাংলাদেশে ঢোকার বিষয়ে সাহায্য করছে। সমস্যা নাই, গাড়ি এতক্ষণে মনে হয় রংপুর ক্রস করে চলে আইছে। তুই প্রতিনিয়ত ওদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলবি, কোনো রকমের ঝামেলা যেন না হয়। আর ডিএক্সের চালানটা কিন্তু সফলভাবেই বাংলাদেশে ঢুকাইতে হইব, এটাই আমাদের শেষ ভরসা। কোনোভাবেই যেন এটা মিস না হয়। হয় ইরফান ভাই, সমস্যা নাই, আমি ওদেরকে ফুল রুট ম্যাপ দিয়ে দিয়েছি। লালমনিরহাট বর্ডার দিয়ে রংপুর ক্রস করে সোজা যমুনা সেতু দিয়ে চান্দোরা হয়ে সাভার আশুলিয়া দিয়ে গাবতলিতে গাড়ি ঢুকবে। তারপর এখানে আমাদের লোক মাল রিসিভ করে নিয়ে জায়গা মতো রাইখা দিব। পরে ওইগুলো যা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, মাল সঠিকভাবে চলে আসবো। আর সাভার থানার ওসি তো আমাদের ফেভারে আছে, ওনারে তো টাকা পয়সা ঠিকঠাকভাবে দিয়ে দিয়েছি। উনি পুরো আশুলিয়া সাভারের দায়িত্ব নিয়েছে। এইদিকে কোনো ঝামেলা হইলে সেটা উনি বুঝবে। দায়িত্ব নিবে না মানে? এইটুক রাস্তা সফলভাবে পার করে দেওয়ার জন্য ওনারে 20 লক্ষ টাকা দিছি। দায়িত্ব না নিয়া উপায় আছে নাকি? 20 লক্ষ টাকা তো আর গাছে ধরে না। ওনার এলাকা, ওনার দায়িত্ব। আর ড্রাইভারকে বলে দিবি যমুনা সেতু ক্রস করার আগেই গাড়ির প্লেট নাম্বার যেন চেঞ্জ করে নেয়। আমি কোনো রকমের রিস্ক নিতে চাই না। যদি কোনোভাবে কোনো সোর্স পুলিশের কাছে খবর দিয়ে দেয়, তাহলে কিন্তু গাড়ির প্লেট নাম্বার দেখে খুব সহজেই পুলিশ ধরে ফেলবে। তাই ওদেরকে বাড়তি সতর্কতা নেওয়ার জন্য গাড়ির প্লেট নাম্বারগুলো চেঞ্জ করে ফেক একটা প্লেট নাম্বার লাগাইতে বলবি। তাহলে পুলিশের কাছে তথ্য থাকলেও পুলিশ খুঁজে বের করতে পারবো না। হয় ইরফান ভাই, আপনি একদম ঠিক কথা বলছেন। বর্তমান পুলিশ খুবই স্মার্ট, ওদের কাছে তথ্য প্রযুক্তি অনেক উন্নত। যেভাবেই হোক ওরা সন্ত্রাসীদের কর্মকাণ্ড সম্পর্কে আগে থেকে জেনে যায়। ওদের সোর্সও অনেক হাই লেভেলের সোর্স। তাই কোনো রকমের ঝামেলা ছাড়াই আমাদেরকে এই কাজ শেষ করতে হবে। গাড়ির নাম্বার প্লেট যদি একবার চেঞ্জ করে ফেলাইতে পারে, তাহলে ওদের সোর্স যদি খবর দিয়ে দেয়, তবুও ওরা আমাদের গাড়ি টেস্ট করতে পারবে না, সমস্যা হবে না। তুই তাড়াতাড়ি ওদেরকে যমুনা সেতু ক্রস করার আগেই গাড়ির নাম্বার প্লেটটা চেঞ্জ করে ফেলতে বলবি। তাহলে দেখবি সফলভাবে গাড়ি গাবতলিতে চলে আসবো। এই রুটের সকল জায়গা আমাদের নিয়ন্ত্রণে আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি ওদেরকে যমুনা সেতু ক্রস করার আগেই গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ করে নিতে বলবো নি। চলেন তাহলে উপরে যাই, রাত তো অনেক হয়ে গেল। কেমনি কি স্যার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে গেলেন, ওনারা কি দিক নির্দেশনা দিল? শোনেন মঞ্জুরুল সাহেব, আপনি ইমিডিয়েটলি টেকনাফ থানার ওসির সাথে কথা বলে বাহাদুরকে গোপনে ঢাকায় আনার ব্যবস্থা করেন, কেউ যেন টের না পায়। আচ্ছা ঠিক আছে, আমি এখনই ওনার সাথে কথা বলতেছি। আর RDX এর চালানটা যে দেশে ঢুকতেছে, সেই সম্পর্কে কি ওনাদেরকে কিছু বলেন নাই? হ্যাঁ হামিদ সাহেব, ওই বিষয়ে আমি শামসু স্যারের সাথে কথা বলছি। আর ওসি মাসুদের কথাও জানাইছি স্যারেরে। RDX এর চালানটা আটকানোর জন্য সব ধরনের পদক্ষেপ আমাদেরকে নিতে বলা হয়েছে। আমি সাভার আশুলিয়ার এইদিকে চেকপোস্টগুলোর দায়িত্বে থাকবো। আর আপনি যাত্রাবাড়ির সকল চেকপোস্ট নিয়ন্ত্রণ করবেন। ওই দিক দিয়ে যেন কোনোভাবেই RDX এর চালান ঢাকাতে ঢুকতে না পারে, সেই দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনার নিজের। আচ্ছা স্যার, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যাত্রাবাড়ির চেকপোস্টগুলো আমি খুব কড়াভাবে নজরদারিতে রাখবো। ওইখান দিয়ে আমার চোখ ফাঁকি দিয়ে একটি পিঁপড়াও ঢুকতে পারবে না। এই বিষয় নিয়ে আপনি কোনো রকমের চিন্তা করবেন না।
স্যার RDX-এর চালানটা যদি আমরা সফলভাবে আটক করতে পারি তাহলে শামসু স্যারের কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা আগের চাইতে অনেক বেড়ে যাবে। এমনিতেই শামসু স্যার আমাদের কাজে খুবই প্রশংসা করেছেন, আর এই সময় যদি RDX-এর চালানটা আমরা জব্দ করতে পারি তাহলে উনি আমাদেরকে আরও পছন্দ করবে স্যার। তখন আমাদের গ্রহণযোগ্যতাটা ওনার কাছে আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে। হ্যাঁ মঞ্জুরুল সাহেব, আপনি ঠিক কথাই বলছেন। এই সময় আমাদের সব সময় শামসু স্যারের মন জয় করে চলতে হবে, কারণ শামসু স্যার এখন দেশের সর্বোচ্চ পর্যায়ে আছে। দেশের প্রেসিডেন্টও শামসু স্যারের কথার বাইরে যায় না। শামসু স্যার যেটা বলে সেটাই রাইট। তাই শামসু স্যারের কাছে সব সময় আমাদেরকে পজিটিভ প্রমাণ করতে হবে। শামসু স্যারের কথা মতো যদি আমরা কাজ করি তাহলে ভবিষ্যতে অনেক কিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে। আর ওনার বিরুদ্ধে যে কাজ করলে তাহলে সকলের মতো আমাদেরকেও পৌঁছতে হবে। আপনি আর দেরি না করে ইমিডিয়েটলি কাজে নেমে পড়েন। আমি তাহলে সাভারের দিকে যাচ্ছি, আপনি ফোর্স নিয়ে যাত্রাবাড়িতে চলে যান। আচ্ছা স্যার, ঠিক আছে। আমি তাহলে ফোর্স নিয়ে যাত্রাবাড়ির দিকে রওনা করলাম। আর ওইখানে কোনো রকমের সন্দেহভাজন কোনো কিছু পাইলেই আপনার সাথে সাথে জানাবনি স্যার। আর যাত্রাবাড়ির ওই সাইড দিয়ে কিন্তু বেশিরভাগ গাড়ি কাঁচামালে ঢুকে, ওইগুলো আপনি বেশি করে ফলো দিয়ে রাখবেন। কেমনে কি হাবিব ভাই, কি বুঝতেছেন তাইলে? মাস্টারের সাথে কথা বলছিলেন কমিটির বিষয় নিয়ে, কোনোভাবে কি পৌরসভার কমিটিতে আমি ঢুকতে পারবো হাবিব ভাই? কি মনে হয় আপনার? মাস্টারের গতিবিধি কেমন? পরিস্থিতি তো খুবই খারাপ রে জাহাঙ্গীর। এইবার তো আর মুখ দেখে কোনো কমিটি দেওয়া হচ্ছে না। মাস্টারের বইলা কোনো লাভ হইব না রে জাহাঙ্গীর। যারা যারা সিপি জমা দিছে সকলের সিপি 3 দিন পর্যবেক্ষণ করবে মাস্টার। 3 দিন পরে এই সিপিগুলোর মধ্যে যার রিপোর্ট সবচাইতে ভালো আসবে তাদেরকে পৌরসভার কমিটির ঢুকানো হবে। তাইলে তো ভাই মনে হয় না যে আমি পৌর কমিটিতে ঢুকতে পারবো, কারণ মাস্টার শামসু ওরা কেউ তো আমারে পছন্দ করে না। এইদিকে আবার তোতার গ্রুপ থেকে ডনও প্রার্থী হয়েছে, ওইদিকে গোল্লার চ্যাংরা প্যাংরারাও সভাপতি সেক্রেটারি পদের জন্য সিপি জমা দিছে। এত প্রতিযোগিতার মধ্যে কি আমি কোনোভাবে টিকতে পারবো হাবিব ভাই? সেইটাই তো চিন্তা করতেছি রে জাহাঙ্গীর। বগুড়ায় তো রাজনীতির কোনো কিছুই আমার থাকতেছে না। পুরান বগুড়ার ম্যাচগুলো আমার দায়িত্বে ছিল, সেইগুলো মাস্টার নিয়ে নিল। এখন যদি পৌর কমিটিতে আমার কোনো লোকই না থাকে তাহলে তো বগুড়াতে আমার রাজনীতি গ্রহণযোগ্যতা হইব না। সামনে এমপি নির্বাচন যদি বগুড়া গরম করে রাখতে না পারি তাহলে কি আর নমিনেশন পাইবো আমি? একটা জিনিস লক্ষ্য করছেন হাবিব ভাই, আমাদের ওই ঘটনা প্রকাশ হওয়ার পর থেকেই মাস্টার কেন জানি আপনারা সব সময় এখন ইগনোর কইরা চলাফেরা শুরু করছে। আগে কিন্তু এমন হতো না। আপনি মাস্টারের একটা কথা বললে মাস্টার কখনোই আপনার কথা ফেলে দিত না, কিন্তু এখন দেখেন মাস্টার আপনারে আর কোনো রকমের বেলি দিতেছে না। মাস্টার আপনার সাথে যতটুকু সক্ষতা দেখাচ্ছে তার চাইতে বেশি তোতা এবং শফিকের সাথে দেখাচ্ছে। আমাদের এই ঘটনায় মাস্টার হয়তো আপনারে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারে নাই। এখন হয়তো মাস্টার আপনারে সন্দেহর চোখে দেখতেছে। যেভাবে হোক মাস্টারের এই সন্দেহ আগে দূর করতে হবে হাবিব ভাই। হরে জাহাঙ্গীর, তুই একদম ঠিক কথা বলছস। এই আমাদের জন্যই এই পরিস্থিতিটা আইসা দাঁড়াইছে। আগে মাস্টারের কথা বললে মাস্টার আমার কথা গুরুত্ব সহকারে নিত, কিন্তু এখন মাস্টার আর সে আগের মতো আমার কোনো কথাই গুরুত্ব দেয় না। সব সময় আমারে এড়িয়ে চলার চেষ্টা করতেছে। আসলেই শফিক আর তোতা মাস্টারের কাছে আমার নামে কান পরা দিছে। ওরা তো সব সময় চাই মাস্টার যেন আমাকে ভুল বুঝে। তবে সমস্যা নাই, দেখা যাক
মাস্টার কি করে, আমিও আছি মাস্টারের পিছনে। এ শেষ না দেখে আমি স্যার মুনারে জাহাঙ্গীর, আমার ক্ষতি যারা যারা করতেছে ওদেরও ক্ষতি আমি ঠিকই কইরা দিমু। এমন চিকন পেঁচে মাইর দিয়ে দিমু, বুঝতেই পারবো না যে কি হইয়া গেল। আপনি তো আমার হাত পা বাইধা রাখছেন, আমারে তো কোনো কিছু করতে দিতেছেন না স্বাধীনভাবে। বগুড়া শহরে আপনার উপর দিয়ে আবার কথা বলতে পারে ওরা, 1 মিনিট থেকে কোবাইয়া সব বাস করে ফেলাই দিতাম আমি। শুধুমাত্র আপনি নিষেধ করছেন বইলা ওদেরকে আমি কিছু বলি না হাবিব ভাই। না না জাহাঙ্গীর, এখন কোনো রকমের গ্যাঞ্জাম করা যাইব না কারো সাথে। এমনিতেই তোর রেকর্ড খারাপ, তার ভিতরে যদি আবার গ্যাঞ্জাম করে বসস তখন আরও রেকর্ড খারাপ হয়ে যাইব তোর। তাই এখন কোনো মাথা গরম না কইরা ঠান্ডা মাথায় কাজ করতে হবে। টেরা ভাই, হাসপাতালের কাজ তো দেখতেছি অনেক উন্নত করা হয়েছে। এরকম হাসপাতাল তো আমাদের বগুড়াতে মনে হয় আর নাই। বিদেশের হাসপাতালগুলোর মতো সব কিছু একদম ডিজাইন করা হয়েছে। হাসপাতালটা উদ্বোধন করা হইলে হাসপাতালটা বাংলাদেশের ভিতরে নাম করা একটা হাসপাতাল হবে। হরে গোল্লা, তোরে কি বললাম, শামসু ভাইয়ের এইটা সারা জীবনের স্বপ্ন। উন্নত তো হইবই। শামসু ভাই সেই অনেক আগে থেকেই এই স্বপ্নটা দেখে আসতেছিল যে বগুড়াতে দুঃখী মানুষদের জন্য উন্নত মানের একটি হাসপাতাল তৈরি করবে। শামসু ভাইয়ের তিলে তিলে গড়ে ওঠা এই হাসপাতাল আজকে প্রায় শেষের দিকে। হয়তো আর কিছুদিন পর আমরা এই হাসপাতালটা উদ্বোধন করতে পারবো। শামসু ভাইয়ের মনের আশাটা এতদিন পর পূরণ হইব গোল্লা। শামসু ভাই হাসপাতালটা উদ্বোধন হইলে অনেক খুশি হইব। আসলে টেরা ভাই, শামসু ভাই সত্যি সাধারণ মানুষদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করে। উনি সাধারণ মানুষদেরকে নিয়ে যেই পরিমাণ চিন্তা ভাবনা করে আমরা সেই তুলনায় তার 0%ও চিন্তা করি না। শামসু ভাই নিজের জন্য কোনো কিছু না করলেও সাধারণ মানুষের জন্য উনি নিজের জীবনটাই উৎসর্গ করে দিতে পারে। হরে গোল্লা, তুই ঠিকই বলছস। শামসু ভাইয়ের এই স্বভাব অনেক আগে থেকেই আমি দেখে আসতেছি। সেই ছোট কাল থেকে যখন থেকে শামসু ভাইয়ের সাথে আমি চলাফেরা করি তখন থেকেই দেখতেছি যে শামসু ভাই সব সময় পর মানুষের জন্য চিন্তা ভাবনা করে যায়। উনি সব সময়ই গরিব দুঃখী মানুষের পাশে থেকে আসছেন এবং বর্তমানেও তিনি পাশে আছেন। শামসু ভাইয়ের মতো এরকম পর উপকারী মানুষ এই দুনিয়ার বুকে খুব কমই আছে গোল্লা। কই টেরা ভাই, কন্ডাক্টর তো এখনো আইসা সারলো না। কন্ডাক্টরের সাথে দেখা করার জন্য আসলাম। কই তাহলে কন্ডাক্টর এখনো তো আসতে পারলো না এখানে। শামসু ভাই তো তদারকি করার জন্য পাঠাইলো আমাদেরকে, তা ওনারে ছাড়া কিভাবে কি বলবো শামসু ভাইকে। কাজ কর দূরাই গেল সেটা তো উনি ভালো জানে। এত বড় হাসপাতাল মনে হয় কোন মাথায় যায়া কাজ করতেছে, হয়তো সমস্যা নাই। খবর পাঠাইছি যেহেতু আমাদের কথা শুনলে ঠিকই চলে আসবনি। তুই একটু ঘুরা ঘুরা সব কিছু দেখতে থাক, দেখ কাজ কাম কেমন হয়েছে, কোনো জায়গায় কোনো রকমের ডিস্টার্ব আছে কিনা, সব কিছু খতিয়ে দেখতে থাক আশেপাশে। কি যে কন্যা টেরা ভাই, আমি কি দেখবো? আমি এই সমস্ত কাজের আগাগোড়া কোনো কিছু বুঝি নাকি? এইগুলো কাজ আমার দ্বারা তদারকি করা সম্ভব না। আপনি দেখেন গা, হাসপাতালের ডাক্তারি কাজ কাম এইগুলো কি আর আমার মাথায় ঢুকবো নাকি? সারাদিন ঘুরলেও তো আমি কোনো জায়গায় কোনো রকমের ভুল খুঁজে পাইমো না।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম কন্ট্রাক্টর সাহেব, কেমন আছেন? কাজ কাম তাহলে কদ্দুর আই গেল? শামসু ভাই পাঠাইলো আমারে আপনার খোঁজ খবর নেওয়ার জন্য, কাজ কদ্দুর আই গেল সেটাও জানার জন্য, আর আপনার কোনো কিছু প্রয়োজন হচ্ছে কি না, কোনো কিছু লাগলে আমাকে বলতে পারেন সেটা জানার জন্যই আপনার সাথে দেখা করতে আসলাম হাসপাতালে। চেয়ারম্যান সাহেব আইসেন, ভালো হয়েছে। আপনারা মাঝে মাঝে আসলে আপনাদের সাথে কোষ গল্প করা যায়। কাজ কাম চেয়ারম্যান সাহেব অনেকটাই এগিয়ে গেছে, কাজ প্রায় শেষের দিকে। আগামী মাসে ইনশাআল্লাহ হাসপাতাল উদ্বোধন করতে পারবো। হাসপাতালের প্রায় 99% কাজই কমপ্লিট হয়ে গেছে। আপাতত চেয়ারম্যান সাহেব কোনো কিছু লাগতেছে না, যদি কোনো কিছু লাগে তাহলে আমি আপনারে জানাইবনি। ও তাইলে ঠিক আছে কন্ট্রাক্টর সাহেব। কন্ট্রাক্টর সাহেব মনে রাখেন, কাজ কিন্তু সব 100% হওয়া লাগবে। শামসু ভাই যদি দেখা অপছন্দ করে তাহলে কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে যাইব, কারণ এই হাসপাতালটা শামসু ভাইয়ের আবেগের একটা জিনিস। অনেক স্বপ্ন দেখছে হাসপাতালের জন্য, অবশেষে হাসপাতালটা বাস্তবায়ন হতে চলেছে। আপনি টাকার দিকে কখনোই তাকাবেন না, যেখানে 1 লাখ লাগে প্রয়োজন পড়লে সেইখানে 3 লাখ লাগাবেন, তবুও কাজটা যেন মানসম্মত হয়। মানুষজন যেন মুখে মুখে বলতে পারে যে না, কোপা শামসুর হাসপাতাল অনেক উন্নত একটা হাসপাতাল করছে। আমাদের টাকার অভাব নাই, কিন্তু সাধারণ মানুষের সেবা করতে আমাদের টাকাগুলো ব্যয় করতে চাই। চেয়ারম্যান সাহেব যে কি বলেন না, যে উন্নত হাসপাতাল বানাইছি, ভিতরে যে নকশা ডিজাইনগুলো করছি, আর রুগীদের রুমগুলো যেভাবে ভিআইপি করা হয়েছে, শামসু ভাই যেইভাবে বলছে ঠিক সেইভাবে আমি কাজগুলো করছি। এই হাসপাতালটা পুরো আমি সিঙ্গাপুরের হাসপাতালের মডেল অনুযায়ী তৈরি করেছি। আর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ চেয়ারম্যান সাহেব, আপনি বাংলাদেশের কোথাও এরকম মডেলের হাসপাতাল দেখতে পাবেন না। যে হাসপাতালটা আমি নিজে মডেলিং করে তৈরি করেছি, কারণ শামসু ভাই আমাকে শুরুতেই বলে দিয়েছিল যে এখানে টাকা পয়সার কোনো ব্যাপার না, আপনি আপনার মতো করে হাসপাতাল তৈরি করেন, যত টাকা পয়সা লাগে সব আমি দেব। আর আমিও শামসু ভাইয়ের কথা মতো মন দিয়ে এই হাসপাতালটা তৈরি করেছি। আপনার পুরস্কার আপনি পাবেন। শামসু ভাই আগামী মাসের 28 তারিখে বগুড়াতে আসতে চাইতেছে। দেখেন তো চেষ্টা কইরা এর ভিতরেই হাসপাতালের কাজটা কমপ্লিট করা যায় কি না, তাহলে শামসু ভাই সেই সময় আইসা উদ্বোধন কইরা যাইতে পারবো। তা না হলে আবারও বগুড়াতে শামসু ভাইয়ের আশা লাগবো। শামসু ভাইয়ের হাতে এখন সময় খুবই কম, উনি প্রচুর ব্যস্ত থাকেন, তাই বারবার ওনার আসা সম্ভব না। আমাকে বলছে যে যত তাড়াতাড়ি সম্ভব কাজটা আপনাকে কমপ্লিট করে দিতে। দেখেন তো সামনের মাসের 28 তারিখের ভিতরে হাসপাতালের কাজটা কোনোভাবে সম্পূর্ণ করা যায় কি না, তাহলে বিষয়টা একটু ভালো হয়ে যাইতো। চেয়ারম্যান সাহেব, কাজটা করা তো কষ্টকরই হয়ে যায়, এত কম সময়ের ভিতরে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা তো একটু ঝামেলাই। তবে চেয়ারম্যান সাহেব, আমি যদি মন দিয়ে কাজ করি তাহলে মনে হয় সম্ভব হইব। দেখি চেয়ারম্যান সাহেব, আমি খুব চেষ্টা করব 28 তারিখের ভিতরেই কাজটা কমপ্লিট করার জন্য। তাই এইভাবে আমরা কি দাঁড়ায় কথা বলবো? চলেন ভিতরে চেম্বারে যেয়ে বসি। না না, আজকে আর ভিতরে গিয়ে বসবো না, হাতে অনেক কাজ আছে। ইউনিয়ন পরিষদে অনেক দায়িত্ব সামাল দিতে হয় তো, তাই এখন আর কোনো জায়গায় যায়া দেরি করার সময় পাই না, পরে আরেক দিন আসবনি। আপনি মনোযোগ দিয়া কাজটা করেন, চেষ্টা করবেন যে সামনের মাসের 28 তারিখের ভিতরেই যেন কাজটা কমপ্লিট করা হয়ে যায়। আসি তাহলে আজকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম আইজি সাহেব, তা দাঁড়ায় রইলেন কেন? বসেন এদিকে আইসা।
তা স্যার, হঠাৎ কইরা কি মনে কইরা আমারে দেখা করতে বললেন স্যার? কিছুই তো বুঝতে পারলাম না স্যার। কোনো ঝামেলা টামেলা হয়েছে কি স্যার কোনো জায়গায়? আপনি হচ্ছেন বাংলাদেশ পুলিশের আইজি। বাংলাদেশ প্রশাসন সম্পূর্ণ আপনার দায়িত্বে। আর দেশের ভিতরে প্রতিনিয়ত সন্ত্রাসীদের উত্তাপ বেড়েই যাচ্ছে। আপনি এই বিষয়ে তো কোনো রকমের পদক্ষেপই নিচ্ছেন না। আপনি একজন আইজি হয়ে যদি দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে না পারেন, তাহলে আপনার মতো আইজি দিয়ে আমরা কি করব? কি বলেন স্যার? দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা তো আপনাদের দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করতেছি। দেশে তো এখনও সন্ত্রাস বিরোধী অভিযান চলমান আছে। সন্ত্রাস দমন করার জন্য প্রয়োজনীয় যত ব্যবস্থা নেওয়া দরকার সব রকমের ব্যবস্থাই তো আমি প্রতিনিয়ত নিয়ে যাচ্ছি স্যার। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি আপনাদের নিয়ন্ত্রণে থাকে, তাহলে বস্তির ছেলেপেলেদের কাছে কিভাবে আশিয়ান অস্ত্রগুলো আসলো? ওরা কিভাবে এই বিদেশি বড় বড় অস্ত্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নিল? এইগুলো তো বাইরের থেকে বাংলাদেশে ঢুকছে, তাই না? তাহলে আপনার কাছে এই সম্পর্কে কোনো তথ্য নাই কেন? কিভাবে দেশের বাইরে থেকে এত বড় বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে? স্যার, এই বিষয় নিয়ে আমরা তদন্ত করতেছি। আশা করি খুব শীঘ্রই স্যার আমরা এই বিষয়টা উদ্ঘাটন করতে পারবো। ওরা কোন চক্রের মাধ্যমে এই অস্ত্রগুলো দেশে নিয়ে আসে সেটা আমরা তদন্ত করে বের করে ফেলবো স্যার। আপনারা এই বিষয় নিয়ে কোনো রকমের চাপ নিয়েন না। অলরেডি আমি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। দেশের ভিতরে কিভাবে অবৈধ অস্ত্রগুলো প্রবেশ করে সেই সম্পর্কে সকল তথ্য খুঁজে বের করব স্যার। শোনেন আইজি সাহেব, এখন কিন্তু আর সে আগের দিন নাই। আগে কি করছেন না করছেন সেইগুলো ভুলা যান। মনে রাখবেন, আমি কিন্তু শামসু, কোবা শামসু। কাউকে কোনো রকমের এক বিন্দু পরিমাণ ছাড়ও দিব না। আপনাকে আগামী 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের ভিতরে দেশের সকল সন্ত্রাসী বাহিনীদেরকে আপনি গ্রেপ্তার করবেন। আর যদি এই কাজ করতে না পারেন, তাহলে নিজ দায়িত্বে আপনার এই দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবেন। যে এই কাজ করতে পারবে সেই যোগ্য ব্যক্তিকেই এই জায়গায় বসানো হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবই কিন্তু আমি নেব। প্রয়োজনে এই গোটা সিস্টেমটাকেই চেঞ্জ করে ফেলবো, তবু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবো। শোনেন আইজি সাহেব, আমি কিন্তু নেক্সট টাইম আর এই বিষয় নিয়ে আপনাকে ডাকবো না। সরাসরি আপনাকে কিন্তু আপনার পদ থেকে সরিয়ে দেওয়া হবে। দেশে এত দরপাকড়াও চলার পরেও সন্ত্রাসীদের উত্তাপ দিন দিন বেড়েই যাচ্ছে। আবার শুনলাম দেশে নাকি RDX-এর অনেক বড় একটা চালান আসতেছে। এগুলো কি হচ্ছে আইজি সাহেব? যত দ্রুত সম্ভব পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেন, তা না হলে কিন্তু আপনাকে এর জন্য কড়া মূল্য দিতে হবে। সমস্যা নাই স্যার, বিষয়টা আমি খতিয়ে দেখব স্যার। যত তাড়াতাড়ি সম্ভব দেশে আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে নিয়ে আসবো স্যার। আমি দ্রুত এই বিষয়গুলো নিয়ে স্যার কাজ করতেছি। নেক্সট টাইম আর আমাকে এই বিষয় নিয়ে ডাকতে হবে না স্যার। আমি যত দূর সম্ভব দেশের সন্ত্রাস নির্মূলে সব রকমের পদক্ষেপ নিতে চাচ্ছি স্যার। আচ্ছা ঠিক আছে, যা যা বললাম সব কিছু যেন মাথায় থাকে। আপনি এখন আসতে পারেন। বুঝলা শামসু, এই আইজির প্রত্যেকটা পদক্ষেপ আমাদের নজরদারিতে রাখতে হবে। এই আইজির কিন্তু হাব ভাব ভালো না। ওই যে কোনো সময় প্রশাসনের ভিতরে গ্রুপিং তৈরি করে দিতে পারে। তাই ওই যেন কোনো রকমের গ্রুপিং তৈরি করতে না পারে, সেই দিকে আমাদের সব সময়
নজর রাখতে হবে শামসু। ওইগুলো নিয়ে চাপ নিয়েন না। সামান্য একজন আইজি আমাদের কোনো কিছুই করতে পারবে না। ওর চাইতে বড় বড় নেতা মন্ত্রীরাই ষড়যন্ত্র করে কোনো কিছু করতে পারলো না, আর ওই তো সামান্য একজন আইজি। ওর দ্বারাই আমাদের কোনো রকমের ক্ষতি করা সম্ভব না। কয়েকটা দিন ওর পদক্ষেপ দেখেন, সবগুলো যদি মন মতো হয় তাহলে ওই পদে কন্টিনিউ করব, আর তা না হলে ওর এইখান থেকে সরাইয়া হামিদ সাহেবরে আইজি পদে নিয়োগ দিব। তাই করতে হবে শামসু। খালি খালি আমাদের বিরুদ্ধে থাকা একজন লোক ওনারে প্রশাসনের এত বড় একটা পর্যায়ে বসিয়ে রাখার কোনো মানে আমি দেখতেছি না। ওর এইখান থেকে সরাইয়া হামিদ সাহেবরেই এই পদের জন্য নিযুক্ত করা হোক। হামিদ সাহেব ইতিমধ্যেই উনি ওনার কাজের প্রতি বিশ্বস্ততা আমাদের কাছে বারবার প্রমাণ করেছে। উনি আসলেই নিজের কাজের প্রতি অনেক সেন্সিটিভ। উনি এই পদে থাকলে প্রশাসনকে উনি অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে। হস সেলিম ভাই, হামিদ রে দিমু আইজির পদে, আর মঞ্জুরুল রে ডিবি প্রধান বানামো। তা শামসু, এখন কি করতে চাইতেছ? কোনো জায়গায় যাইবা না বাসার দিকে চলে যাইবা? না সেলিম ভাই, এখন আর কোনো জায়গায় বের হইব না। গুরু বারে বারে ফোন দিতেছে। ওইদিকে আবার আমার সিঙ্গাপুরের এজেন্টের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর পাইলাম না। তাই এখন আগে গুরুর সাথে এই বিষয় নিয়ে আলোচনা করি। দেখি সিঙ্গাপুরের এজেন্টটা কি হয়ে গেল হঠাৎ করে। ওনার সাথে অনেক লেনদেন আছে আমাদের। যেভাবেই হোক ওনাকে আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা শামসু, ঠিক আছে, তাহলে তুমি তাহলে বাসায় চলে যাও, আমিও বাসায় যাই। সকালে আবার দেখা হইবনি।